আচ্ছা, মায়ের ভাই মাকে জয়রামবাটিতে নিয়ে যেতে এসেছিল, মা জাননি? মা বুঝতে দেননি। কামারপুকুরের লাহাবাড়ির ঠাকুরের প্রসন্ন দিদি আমার দিদিকে গোপনে জানিয়েছেন মা কি কষ্টে আছেন। মায়ের শাড়ি সেলাই করা নেতা হয়ে গিয়েছে, তবু সেটাই পরছেন। মা নিজের হাতে শাক বুনে তাই দিয়ে ভাত খান। ভাবা যায় না যে গৃহীরা ঠাকুরকে অবতার অবতার বলে মাথায় তুলে রাখতেন, তারা কেউ মায়ের খবর নেন না। ঠাকুরের স্ত্রী কি অবস্থায় আছেন, কি খাচ্ছেন, কেউ কোনো খোঁজ নেন না। স্যার কিন্তু জামাইবাবুর কাছে মাঝে মাঝে মায়ের খবর নেন, আমাদের খবর তো নেনই। সত্যি বলরামবাবু যদি না থাকতেন, মায়ের যে কি হতো। এত কষ্টের মধ্যে মাকে কামারপুকুরে রাখা ঠিক হবে না। কিন্তু মাকে এনে রাখবো কোথায়? আমাদের এখানে যা অবস্থা, তাতে তো মা যেখানে হোক থাকবেন, কিন্তু কামারপুকুরে অত কষ্টের মধ্যে মা থাকবেন না। আচ্ছা, একটা কাজ করলে হয় না, মাকে যদি আটপুরে আমাদের বাড়িতে নিয়ে আসি। আমাদের আটপুরের বাড়ির গ্রাম্য পরিবেশে মা খুব ভালো থাকবেন রে। আমাদের বাড়িতে ঘরের অভাব নেই, তোরা রাজি হয়ে যা, তাহলে আমার মনে হয় মাকে আমাদের এখানে নিয়ে আসাই ভালো হবে। আমরা আমরা সবাই মিলে মাকে আগলে রাখবো। নরেনটা এখানে থাকলে ভালো হতো, ও যা বলতো তাই করতাম। নরেনের তো কি হয়েছে, আমরা তো আছি। তাছাড়া মায়ের ব্যাপারে নরেনের চেয়ে আমাদের দায়িত্ব কোনো অংশে কম নাকি? বাবু, রাগ করিস না। শরৎ আসলে বলতে চাইছে, নরেন যদি এখানে থাকতো, ওর সঙ্গে পরামর্শ করে কিছু একটা করা যেত। শোন, আমি যা বলছি তাই হোক। আমি নিজে মাকে কামারপুকুর থেকে নিয়ে এসে আটপুরে রেখে আসবো। কিন্তু বলরাম বাবু কি তাতে মত দেবেন? এটা ভুলে যাস না বাবু, তোদের ওই আটপুরের বাড়ি কিন্তু বলরাম বাবুর শ্বশুর বাড়ি। আমি জামাইবাবুকে বললে তিনি রাজি হবেন, তিনি না বলবেন না। আমি যাব, আমি বাগবাজারে যাব জামাইবাবুর সঙ্গে কথা বলতে। বেশ, তবে তাই হোক। শুনছেন, বাবু এসেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। এসো। জয়তু শ্রীরামকৃষ্ণ। জয়তু শ্রীরামকৃষ্ণ গুরু মহারাজ। একাই এসেছো না সঙ্গে আর কি এসেছে? না, আমি একাই এসেছি আপনার সঙ্গে কথা বলতে, তবে সেই কথাতে সবার সায় আছে। বলো প্রেমানন্দ মহারাজ, কি বলবে? ঠাকুর চলে যাওয়ার পর মাতা ঠাকুরানী আমাদের কাছে ঠাকুর। নিশ্চয়ই, আমাদের কাছেও, এই বসবাড়িতেও। শরতা নিরঞ্জন তো সকাল এখানে এসেছিল, আপনি ওদেরকে কামারপুকুরে গিয়ে মাকে নিয়ে আসতে বলেছেন। আসলে আমরাও চাই যে মা এত কষ্ট, এত অসুবিধার মধ্যে না থেকে মা আমাদের মাঝে এসে থাকুন। আর তাছাড়া যে মায়ের এতগুলো ছেলে, সেই মা অন্য কোথাও কেনই বা থাকবেন? আমিও সেই কথাই বলি বাবুরাম মহারাজ। ভক্ত বলরাম থাকতে মা কেন বাইরে বাইরে থাকবেন? আমরা ভাবছিলাম মা যদি ফিরে এসে আমাদের সঙ্গে বরানগরের বাড়িতে থাকেন। কি বলছিস ভাই, মা কি তোদের সঙ্গে ওখানে থাকতে পারবেন? তার সন্তানদের সাথে মা থাকতে পারবেন না? কি বলছিস তুই দিদি? না না, আমি বলছি যে ওখানে দুটো ঘর, তোরা ঠাকুরকে নিয়ে থাকিস, ছোট ছোট ঘর, আর মেয়েদের থাকার তো তেমন কোনো সুব্যবস্থা নেই। তোমার দিদি ঠিক কথাই বলেছে বাবুরাম, ওখানে ছেলেরা থাকতে পারে, কিন্তু মায়ের মতো কোনো মহিলা ওখানে থাকা অসুবিধাজনক। তাহলে তাহলে মাকে আমাদের আটপুরের বাড়িতে রেখে আসি। ওখানে তো আমাদের মা রয়েছেন, আর আপনি তো ভালো করেই জানেন আমাদের মা হলেন সাত্ত্বিক ধার্মিক, মায়ের কোনো অসুবিধে হবে না। আপনি একবার মত দিন, আমরা কামারপুকুর থেকে মাকে নিয়ে আটপুরে রেখে আসবো। বাবুরাম বেশ বলেছে, মা আমাদের মায়ের সঙ্গে ভালো থাকবেন, তাছাড়া দেশের বাড়ির কাছেও হবে। দেখো বাবুরাম, মা হয়তো তোমাদের আটপুরের বাড়িতে কখনো দু একদিনের জন্য যাবেন, কিন্তু এখন নয়। তাহলে বরানগরের বাড়িতেই? না, ওখানে তোমরা থাকো সুরেন বাবুর দয়ায়। আমি মাকে কারোর দয়ায় রাখতে পারবো না। আমি ঠাকুরের ভক্ত বলরাম থাকতে মা আমার বাড়িতেই থাকবেন। তারপর মা যা চাইবেন তাই হবে।
তুমি এক কাজ করো, তুমি শরৎ আর নিরঞ্জনকে বলো যত তাড়াতাড়ি সম্ভব কামারপুকুরে যেতে। মাকে আনতে দেরি করো না। ঠিক আছে, আমি তাহলে আসি। জয়তু শ্রীরাম কৃষ্ণ গুরু মহারাজ। জয় তু শ্রী রাম কৃষ্ণ। সেই ভালো, মা আবার আমাদের বাড়িতে আসবেন, কলকাতায় ফিরে আসবেন। আমি যাই, মায়ের ঘরটা গুছিয়ে রাখি। জানি না মা আবার কলকাতায় ফিরে আসবেন কিনা। আমি বলি কি ছোট বউ, তুমি কলকাতায় ফিরে যাও। হ্যাঁ গো মা, পেছন্ন দিদি যা বলছে তা মেনে নাও গো মা। এখানে তোমার দুঃখ চোখে দেখা যায় নে, একলাটি আছো। সেখানে গদাইয়ের ভক্তরা আছে, তারা তোমারে যতন করে দেখবে, তোমারে মাথায় করে রাখবে। তারা গদাইয়ের নামে জীবন পণ করেছে। তুমি গেলে তাদের মায়ের আসনটিতে তোমারে বসাবে, তাদের গুরুর আসনেও তোমারে বসাবে। আমি মা হতে চাই গো দিদি, গুরু হতে চাইনি। তোমার বেটারা তোমারে সবাই মা বলে ডাকে। তাদের শুনেছি বরানগরে ভাড়া বাড়ি আছে, অতগুলো বেটা তোমারও কেনে। তা আছে, তবে দেখো দিদি, আমার বেটারা সবাই অল্প বয়সী। একজনা বাদে বাকি সকলে আমার চেয়ে বয়সে ছোট। জোন বেটা তারা। ওমা, তাতে কি? ও মা পেছন্ন দিদি, এ কি কথা বলছো গা তুমি? মা ওই জোয়ান বেটাদের সাথে একা থাকবে কি করে? মায়ের বয়সটাই বা কত? সমাজের লোকে কি বলবে? আর না হয় যে কলকাতা, তাও সেখানে তো সমাজ বলে একটা কথা আছে গো। তুমি থামো তো শঙ্করী। বেটাদের কাছে মা থাকবে তাতে সমাজ কি বলবে? বেটারা জোয়ান হয়ে গেলে মা তাদের কাছে থাকে না নাকি? বেটারা জোয়ান হয়ে গেলে মা কি তাদের ছেড়ে বেন্য কোথাও গিয়ে থাকে? আমি সে কথা বলছি নি গো পেছন্ন দিদি। হলোই বা তারা ছোট ঠাকুরের ভক্ত, ডাকলোই বা মারে মা বলে। কিন্তু তাই বলে মা যদি এখন সমাজের মুখের উপর বুড়ো আঙুল নিয়ে তাদের সাথে থাকতে যায়, তো সমাজ তো তেড়ে ফেরে আসবে গো। ভেবে দেখো, তারা মা বলে ডাকে, কিন্তু কেউ তারা মায়ের পেটে ছাওয়াল নয় গো। এ কথা তো শঙ্করী বলছে না, বলছে সমাজ। সমাজ ঘরে এসে দেখে নি গো, বাইরে থেকে উকি ঝুঁকি মারে, ঘরের ফাঁক ফোকর দিয়ে এক চোখ বুঝে ঝাঁক মারে, সে কথা তো জানো। এই বয়সে কম তো আর দেখলাম নি পেছন্ন দিদি সমাজের এই অত্যাচার অনাচার। তাই বলছি, মা কি পারবে ওই বেটাদের সাথে শান্তিতে থাকতে? একে নিয়ে বা একলাটি কি করে থাকবে? সারদা বুঝতে পারলেন সমাজে কোনো মেয়ের একলা থাকাটাও লোকাচার বিরুদ্ধ। তিনি সিদ্ধান্ত নিলেন। মন স্থির করে সারদা নিরঞ্জন মহারাজ, শরৎ মহারাজের সঙ্গে কলকাতায় চলে এলেন। উঠলেন বলরাম বোসের বাড়িতে। প্রায় 9 মাস আমার খুড়ি দেশের বাড়িতে থাকলেন। আমার দাদা একবারও গেলেননি সেখানে, একটি বাড়ির জন্যেও না। তা হ্যাঁ গা দাদা, তুমি কেমন করে জানলে যে আমার খুড়ি বাগবাজারের বাড়িতে গিয়ে উঠেছে? দেখো দিদি, ঠাকুর চলে যাওয়া মানে তো এই নয় যে ওনার ভান্ডারী দাদা ওনাকে ভুলে যাবেন, মা ঠাকুরানীকে ভুলে যাবেন, মা ঠাকুরানীর কোনো খোঁজ খবর করবেন না। না গো দিদি, এই ভান্ডারী দাদা গোপনে গোপনে সব খবর রাখে। দেশের বাড়িতে মা ঠাকুরানী যে কি অভাবে কাটিয়েছেন তা বরানগরের ছেলেরা, বলরাম বাবুর বাড়ির লোকেরা জেনে গিয়েছেন। তোমাকে বললে তুমি দুঃখ পাবে দিদি। মা ঠাকুরানী সেখানে কোনোদিন না খেয়ে, কোনোদিন বা কোনো ক্রমে এক মুঠো খেয়ে দিন কাটিয়েছেন। এই রঘুবীর, আমার খুড়ির সঙ্গে এটাও হওয়ার ছিল। ঠাকুর রামলালকে খুব ভালোবাসতেন। মা ঠাকুরানও রামলালকে পুত্রবৎ স্নেহ করতেন। রামলাল এ কাজটা মোটেও ভালো করেননি, মোটেও না। আমি শিবরামরে বলেছিলুম গো দাদা, আমার খুড়িরেকে দেখে আসতে। তিনি কেমন আছেন, কি করছেন,
সে বলেছিল আমারে সে যাবে, পরে নাকি সে যেতে পারে না। আমি তারে কি করে জোর করি বলো দেখি? আমি তো নিজেই আছি তাদের হাত তোলা হয়ে। তার উপরে বাবু আমার খুঁড়ো টাকা দেওয়াটাও বন্ধ করে দিলেন। অধম্য করলেন তিনি, অধম্য। দিদি, দিদি, বাবু নিজের ইচ্ছায় অধম্য করেন, অধম্য করেছেন রামলাল, দিনু আর খাজাঞ্চি সলাতে। মানে? কথাটা তুমি নিজের মধ্যে রেখো দিদি। বাবু মাকে বৃন্দাবনে টাকা পাঠাতে চেয়েছিলেন, কিন্তু রামলাল, দিনু আর খাজাঞ্চি বাবুকে বুঝিয়েছেন সেখানে ঠাকুরের ভক্তরা নাকি অনেক দান দক্ষিণে করে মায়ের বাক্স ভরে দিয়েছেন। মায়ের আর কোনো টাকার প্রয়োজন নেই। কি? হ্যাঁ গো দিদি, আমরা কজন ছাড়া রামলালের এই কুবুদ্ধির শলা আর কেউ জানে না। তুমি তুমি কাউকে বলো না দিদি। তুমি তো জানো বাবু রামলালকে খাতির করেন, আর রামলালও চায় বাবুর নেক নজরে থাকতে। আমার থেকে যদি কথাটা জানাজানি হয়ে যায় তবে তবে এখান থেকে আমার পাত উঠে যাবে। এই বয়সে আমি তখন কোথায় যাব, কি করব দিদি? না গো দাদা, নিজে দাদার এই কুকীর্তির কথা আমি কাউরে বলবো না। কোন মুখে বলবো বলো দেখি? নিজের রক্তের সম্পর্ক যে। দিদি, তোমরা হয়তো জানো না, মায়ের মাস কাবারি টাকা বাবু বন্ধ করে দিতে নরেন এসেছিল বাবুর কাছে দরবার করতে, কিন্তু বাবুকে টলাতে পারেনি রামলালের সলাতে। দেখো, তোমার কাছে তোমার দাদার ব্যাপারে এসব কথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমার মনে হলো তোমাকে সব জানানো দরকার। তাই আজ তোমার সঙ্গে দেখা হতে তোমাকে সব বললাম। আমার কুড়ির কি হবে গো ভান্ডারি দাদা? আমার কুড়ির কি হবে? বাকি জীবনটা কি তেনার এইভাবেই কাটবে? টাকার অভাবে একবার এ ঘর একবার ও ঘর। তেনার কি নিজের কোনোদিনও কোনো ঘর হবে নি? তিনি কি কোথাও গিয়ে একটু থিতু হয়ে বসতে পারবেন না? তেনার তো বয়স হয়েছে বলো। আমি নিজের কথা ভাবিনি গো দাদা। রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে বসে থাকি, সেখানে তুমি রাধা গোবিন্দের ভোগ পাঠাও, আমার দুবেলা তাইতেই চলে যায়। কিন্তু আমার খুড়ি, তেনার কি হবে বলো দেখি? দেখো দিদি, যেদিন নরেনদের পায়ের তলার মাটি শক্ত হবে সেদিন ওরা মাকে এইভাবে ঘুরে ঘুরে জীবন কাটাতে দেবে না। ওরা ওরা ওদের মাকে ঠিক এক জায়গায় থিতু করবে। তুমি দেখে নিও, থিতু করবেই। তাই যেন হয় গো দাদা, তাই যেন হয়। আমার খুড়োর মা কালী যেন তাই করে। আমি এখন আসি গো দাদা, আমি এখন আসি। মা আমার মন্ত্রদাত্রী গুরুমা, আমি ওনার ভাব শিষ্য হয়েও কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। যখন দেখি ঠাকুর চলে যাওয়ার পর মাকে এ ঘর ও ঘর করতে হচ্ছে, কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। এতগুলো ছেলে যে মায়ের, সেই মায়ের থাকার জন্য একটা ঘর নেই যেখানে উনি একটু নিজের মতো করে থাকতে পারেন, একটু শান্তিতে থাকতে পারেন। একবার পোটলা বাঁধো, একবার পোটলা খোলো, আবার বাঁধো, আবার খোলো। এই কি চেয়েছিলেন ঠাকুর মায়ের জন্য? জানি না ঠাকুর কি চেয়েছিলেন, তবে আমরা এইভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারি না। যে যার মতো বেরোনোর আগে মাকে কোথাও রেখে যেতে চাই। কিন্তু শরৎ, মায়ের জন্য যে আলাদা একটা ঘর চাই। ঘর নয়, বাড়ি। মা কোথাও একা থাকবেন না, যেখানেই থাকবেন ওনার সঙ্গে হয় গোলাপ দিদি থাকবেন আর না হয় যোগিন দিদি থাকবেন। কিন্তু তেমন বাড়ি পাবো কোথায়? আমি একটা বাড়ি খবর জানি। কোথায়? কোথায় রে? গঙ্গার ওপারে, বেলুড়ে। নীলম্বর বাবুর বাড়িটা খালি পড়ে আছে, আর বাড়িটা একেবারে গঙ্গার ধারেই। বাহ, খুব ভালো হবে।
আর মায়ের তো গঙ্গার বাতি কাছেই, এটাই ভালো হবে। গঙ্গার ধারে থাকলে মা খুব ভালো থাকবেন। আর নীলাম্বর বাবু ঠাকুরের ভক্ত, ওনার সাথে কথা বলা যেতেই পারে। আশা করি উনি অরাজি হবেন না। মাকে সে কথা জানাতে মা গঙ্গার ধারে থাকার জন্য রাজি হলেন। মায়ের ইচ্ছে দেখে বলরামবাবু না বলতে পারলেন না, সব ব্যবস্থা করে দিলেন। যোগীন মা গোলাপ মাকে নিয়ে মা নীলাম্বরবাবুর বাড়িতে ওনার ভাবের সংসার পাতলেন। ছেলে হতে হবে আমার, ছেলে। দূর শালা, তোর ছেলে হতে বই গেছে না, বই গেছে। হ্যাঁ, আমি ভক্তি চাই না, আমি মুক্তি চাই না, মোক্ষ চাই না। আমি শুধু আমার গুরুর একটু সেবা করতে চাই। আমার গুরুর পদতলে বসে বলুন বলুন আমাকে বর দেবেন, দিন দিন আমাকে বর দেন। হ্যাঁ, ওই যখন তোর বাসায় যাব তখন তুই সেবা করিস রে। এতদিনে এলে প্রভু, এতদিনে এলে। শুধু তুমি আমার হাতে সেবা নেবে বলে সুরতকে নিয়ে যেতে চাও প্রভু, শুধু আমার হাতে সেবা নেবে। বেশ বেশ, তাই হবে প্রভু। আমি তো আমার সর্বস্ব তোমাকে দিয়েছি, সব দিয়েছি। আমার নিজের বলতে তো কিছুই নেই যে সুরতের জন্য আমি তোমার কাছে কোনো অভিযোগ করব। আমি আমার মনের স্বাদ মিটিয়ে তোমার সেবা করব প্রভু। আমার মনের স্বাদ মিটিয়ে আমি তোমার সেবা করব। দাদা, অতুল, সুরত কি চলে গেল? অতুল, সুরত কি চলে গেল? আমি সুরতকে আমার ইচ্ছা শক্তি দিয়ে বেঁধে রেখেছি। আমার সেই সব ইচ্ছা শক্তির বাঁধন ছিঁড়ে সুরত কি চলে গেল? বৌঠান খুব কষ্ট পাচ্ছেন দাদা। ডাক্তারের পরামর্শে বৌঠানকে গঙ্গার ধারে একটা বাড়িতে রাখা হয়েছে, যাতে গঙ্গার পবিত্র বিশুদ্ধ হাওয়াতে বৌঠানকে সুস্থ করে তোলা যায়। কিন্তু সুরত আমার ঘরে আর ফিরবে না। এর আগে আমার দুটো মেয়ের মা হয়েছিল সুরত, দুটো মেয়ের। কিন্তু তাদের মুখে মা ডাক শোনার আগেই তারাই সুরতকে ছেড়ে চলে গেছে। আর আজকে এই ছেলের মুখে মা ডাক শোনবার আগে সুরত নিজেই কি চলে যাবে? যেতে পারে অতুল, যেতে পারে। ডাক্তাররা সব রকম আশা ছেড়ে দিয়েছেন দাদা। বৌঠান কোনো রকমে শ্বাস নিচ্ছেন, আর প্রতিটা শ্বাসের সময় মনে হচ্ছে এই বুঝে হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। সে কষ্ট চোখে দেখা যায় না দাদা, চাই না। না অতুল, আমি সুরতের এই কষ্ট আর দেখতে পারছি না দেখতে। বিজ্ঞজনেরা বলছেন আপনি যদি বৌঠানকে ছেড়ে দেন তো বৌঠান শান্তিতে যেতে পারেন। হরিদাস একবার বাঘের ছাল পরে কাউরে ভয় দেখাচ্ছিল। যারে ভয় দেখাচ্ছিল সে খানিকক্ষণ পরে বলল, ও বাবা, তোমার তো চিনে গেছি, তুমি তো আমাদের হরে। সে তখন হাসতে হাসতে লজ্জা পেয়ে পালিয়ে গেল। ঠিক তেমনি মানুষ যদি বুঝতে পারে তারে ভূতে পেয়েছে, তারে মায়ায় ধরেছে, মায়া তখন লজ্জায় পালিয়ে যায়।